স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। আজ 17ই অক্টোবর 2025 এবং আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ শো। এই শোতে আজ আপনাদের দেখাবো ডোনাল্ড ট্রাম্প গাজায় ঢুকে হামাসকে নিশ্চিহ্ন করে ফেলার হুমকি দিলেন। তাহলে তিনি কি গাজায় এবার মার্কিন সেনা পাঠাবেন? এদিকে নেতানিয়াহুর আবার যুদ্ধের ঘোষণা, বললেন আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, জারি থাকবে। এছাড়াও ইসরায়েল তুরস্কের উদ্ধারকারী দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল। তাহলে হামাস কি শুধু অজুহাত, আসল লক্ষ্য কি এরদোয়ান? এদিকে ফের লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় আতঙ্ক, আকাশে পারমাণবিক বোমার মতো ধোঁয়ার কুলডলি, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং খামেনির গোপন বার্তা পুতিনের কাছে পৌঁছালো। আসলে রাশিয়ার কাছে কি চান ইরানের সর্বোচ্চ নেতা? তাহলে আসুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প হামাসকে গাজায় ঢুকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন। দর্শক, আমার তো মনে হয় ট্রাম্প এক অদ্ভুত ধাতুর গড়া একজন আশ্চর্য মানুষ। কখনো একরকম বয়ান তো কখনো আর এক রকম। গতকাল যে পদক্ষেপে ট্রাম্পের কোনো সমস্যা ছিল না, সেই একই কারণে তিনি হামাসকে আজ শেষ করার হুমকি দিচ্ছেন, সেটাও আবার গাজায় আমেরিকান সেনা পাঠিয়ে শেষ করার হুমকি। তাহলে প্রশ্ন হলো, সত্যিই কি মার্কিন সেনা গাজায় পাঠানো হবে? আসুন এই খবরটা এবং তার পিছনের কারণটা একটু বুঝে নেওয়া যাক, যার জন্য ট্রাম্প এই হুমকি দিয়েছেন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক অবস্থান থেকে আবারও ঘুরে গিয়ে কঠোর ভাষায় ঘোষণা করেছেন যে যদি হামাস গাজায় সাধারণ মানুষকে হত্যা করা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তাহলে আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না গাজার ভিতরে ঢুকে ওদের ধ্বংস করে দেওয়া ছাড়া। এই বার্তা তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। এক্সপার্টরা বলছেন যে ট্রাম্পের এই ধরনের অবস্থান পরিবর্তন যুদ্ধবিরতি এবং পরবর্তী পর্যায়ের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন ট্রাম্প বারবার এটাও বলেছেন যে আমেরিকান সেনা গাজায় মোতায়েন করা হবে না। কিন্তু এই নতুন হুমকিতে তো সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই কথার চাপ, নাকি ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ সত্যিই সামরিক হস্তক্ষেপের দিকেই ইঙ্গিত করছে? আর যদি হ্যাঁ, তাহলে যুদ্ধবিরতি বা কূটনৈতিক প্রক্রিয়া দুটোই কিভাবে বাঁচবে? প্রশ্ন এটাও উঠছে যে ট্রাম্প কি যুদ্ধবিরতিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন? আমার যা একটা আশঙ্কা হচ্ছে সেটা বলে রাখি। সম্ভবত ইসরায়েল থেকে ফোন গিয়েছিল যে যাদেরকে আমরা অস্ত্র দিয়েছি, যারা আমাদের সব গোপন খবর দিত, গাজায় যারা আমাদের একমাত্র সঙ্গী ছিল, সেই সহযোগীরা মারা যাচ্ছে, ওদের বাঁচান। না হলে গাজার ভিতরের খবর আমরা কিভাবে পাবো? হামাস ভিতরে কি করছে তা কিভাবে জানবো? আর তারপরেই হয়তো ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় এই বার্তা এলো যে ভিতরে ঢুকে মারবো, সাধারণ মানুষকে মারা বন্ধ করো। আসুন পরবর্তী খবরের দিকে এগিয়ে যাই। দর্শক, যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির দৌলতে 2 বছর পর সমস্ত ইসরায়েলি বন্দীকে ফেরত পাওয়ার পরেও বেঞ্জামিন নেতানিয়াহু এখনও মিশন সম্পূর্ণ করার হুমকি দিচ্ছেন। দেখুন, ইসরায়েলি সংবাদপত্র অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ইহুদি ক্যালেন্ডার বা ইহুদি বিশ্বাস অনুসারে 7ই অক্টোবর 2023-এর হামলার 2 বছর পূর্তি উপলক্ষে জেরুজালেমের মাউন্ট হার্জেল কবরস্থানে একটি রাষ্ট্রীয় স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে নেতানিয়াহু বলেছেন, আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি, ইসরায়েল তার বিজয় সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা শেষ বন্দীকেও ফিরিয়ে আনব, এমনকি যারা মৃত অবস্থায় পড়ে আছে তাদেরকেও। অন্যদিকে এই অনুষ্ঠানে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজগ বলেছেন, এখন সময় এসেছে 7ই অক্টোবরের ব্যর্থতার তদন্ত করা এবং ইসরায়েলি সমাজে বাড়তে থাকা বিভাজনকে থামানোর। খুঁজে বের করতে হবে অপরাধীকে, দায়ীকে, কার গাফিলতির কারণে 7ই অক্টোবর 2023-এ ইসরায়েলের উপর ইতিহাসের সবচেয়ে বড় হামলাটি হয়েছিল। এর তদন্ত হওয়া উচিত। দর্শক, পরবর্তী খবর হলো ইসরায়েল গাজায় আসতে চাওয়া তুরস্কের রেস্কিউ টিমকে আটকে দিয়েছে, অজুহাত হিসাবে হামাসকে সামনে দাঁড় করিয়েছে। কিন্তু আসল নিশানা কি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান?
দেখুন, জেরুজালেম থেকে খবর আসছে যে ইসরায়েল তুরস্কের 81 জনের একটি উদ্ধারকারী দলকে গাজায় প্রবেশ করতে বাধা দিয়েছে। 81 জনের একটা টিম আসছিল। ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য, যতক্ষণ না হামাস তাদের হাতে থাকা সমস্ত ইসরায়েলি বন্দির মৃতদেহ ফেরত দিচ্ছে ততক্ষণ তুরস্কের টিমকে গাজায় ঢোকার অনুমতি দেওয়া হবে না। আরে ভাই, আপনাদের তো হামাসের সঙ্গে ঝামেলা, তুরস্ককে কেন আটকাচ্ছেন? এই বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল রাতে তার নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন। অন্যদিকে ইসরায়েলের বিদেশ মন্ত্রী গিডিয়ন সার বলেছেন, হামাস যদি চায় তাহলে অনেক মৃতদেহ আজই ফেরত দিতে পারে, কিন্তু তারা তা না করে চুক্তি লঙ্ঘন করছেন। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, ইসরায়েলের এই অভিযোগের ঠিক উল্টো কথা বলছে আমেরিকা। হোয়াইট হাউস জানিয়েছে যে গাজায় বন্দীদের বাকি মৃতদেহগুলো খুঁজে বের করতে সময় লাগবে। সুতরাং ভাবুন, ইসরায়েল বলছে হামাস ইচ্ছে করে দেরি করছে, আর আমেরিকা বলছে সময় লাগবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট বলেছেন, ওই 19টি মৃতদেহ উদ্ধার করতে সময় এবং বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হবে। অর্থাৎ এই কাজটি তাড়াতাড়ি করা সম্ভব নয়, যেমনটা ইসরায়েল দাবি করছে। এই বক্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন যে হামাস যুদ্ধবিরতির কোনো চুক্তি লঙ্ঘন করেনি এবং তারা যতগুলো মৃতদেহ উদ্ধার করা সম্ভব তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। কিন্তু ইসরায়েল কি এসব কথা শোনার পাত্র? তাদের মিথ্যাচার তো চলছেই। ইসরায়েল হোয়াইট হাউসের এই বক্তব্যকেও চ্যালেঞ্জ করে বলেছে যে হামাস ইচ্ছাকৃতভাবে মৃতদেহ উদ্ধারে দেরি করছে। তাদের দাবি, হামাসের কাছে কয়েক ডজন মৃতদেহ রয়েছে যা তারা চাইলেই ফেরত দিতে পারে। দর্শক, এরই মধ্যে আরও একটি বড় খবর হলো, রবিবার রাফা সীমান্ত খোলার কথা শোনা যাচ্ছে। ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, গাজার রাফা সীমান্ত সম্ভবত এই রবিবার আবার খুলে দেওয়া হতে পারে। তিনি ইতালির এক সংবাদ সংস্থাকে বলেছেন, আমরা এর জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছি। যদিও তিনি এটা পরিষ্কার করেননি যে সীমান্ত শুধু সাধারণ মানুষের যাতায়াতের জন্য খোলা হবে নাকি মানবিক সাহায্যের ট্রাক ঢোকার জন্যও খোলা হবে। আপনাদের এখানে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত সাহায্য সামগ্রী অন্য একটি ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করছে, রাফা সীমান্ত দিয়ে নয়। রাফা সীমান্ত এখনো বন্ধ, আর এই সীমান্তটি বন্ধ থাকায় গাজায় সাহায্য পাঠাতে মারাত্মক সমস্যা হচ্ছে। কারণ এই সীমান্তটা বেশ বড়, চওড়া এবং ওখানকার জনবসতির খুব কাছে, তাই এখান দিয়ে সরাসরি এবং দ্রুত সাহায্য পৌঁছানো সম্ভব। কিন্তু অন্য পথ দিয়ে সাহায্য এলে সেগুলো প্রথমে ইসরায়েলি চেক পয়েন্টে যায়, সেখানে চেকিং হয় এবং তারপর দীর্ঘ পথ ঘুরে গাজায় পৌঁছায়। এতে অনেক বেশি সময় লেগে যায়। এদিকে দর্শক, ওয়েস্ট ব্যাংকে উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। একদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় কিছুটা স্বস্তি ফিরেছে, কিন্তু অন্যদিকে ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা এবং আমেরিকার নীরবতা সেখানকার পরিবেশকে আরও খারাপ করে তুলেছে। রিপোর্ট অনুযায়ী গতকাল সকালে ইসরায়েলি সেনা রামাল্লার কাছে আল মুগায়ের গ্রামে একটি ফিলিস্তিনি বাড়ি ভেঙে দিয়েছে। তাদের অজুহাত ছিল যে বাড়িটি নাকি অনুমতি ছাড়াই তারা তৈরি করে রেখেছিল। সুতরাং ভাবুন একবার, নিজেদের জমিতে বাড়ি তৈরির জন্য ঘরের মালিকদের কিনা বাইরের লোকেদের থেকে অনুমতি নিতে হচ্ছে। কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা বলেছেন যে এটা আসলে একটা নতুন হামলার সূচনা মাত্র। গতকাল ওয়েস্ট ব্যাংকে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। আহত সবাইকে আর কি গুলি করা হয়েছে, যারা যারা আহত। একদিকে যুদ্ধবিরতির আওতায় গাজায় বন্দি মুক্তি এবং মানবিক সাহায্য পাঠানোর কাজ চলছে, কিন্তু অন্যদিকে ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতি এটাই প্রমাণ করে যে ভাই, শান্তি এখনো বহু দূরের পথে রয়েছে। দর্শক, এবার কথা বলা যাক লেবানন নিয়ে, যেখানে গতকাল রাতে একটি বিশাল বড় হামলা হয়েছে। ইসরায়েলি এয়ার স্ট্রাইকে লেবানন বলতে পারেন কেঁপে উঠেছে। আকাশে এমনভাবে ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে উঠেছিল যেন মনে হচ্ছিল কোনো
পারমাণবিক বোমা ফেটেছে। গতকাল রাত প্রায় 9টা নাগাদ ইসরায়েল মাত্র আধা ঘন্টার মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চলের 20টিরও বেশি দক্ষিণ অঞ্চলে এয়ার স্ট্রাইক চালিয়েছে। বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে এর আওয়াজ বহু কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে কিছু জায়গায় ধোঁয়া এবং ধুলোর মেঘ দেখে মনে হচ্ছিল যেন পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের মতে এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে বিভিন্ন রকম তথ্য আসায় আমরা নির্দিষ্ট করে কোনো সংখ্যা বলছি না। অন্যদিকে ইসরায়েলি সঠিক বলে দাবি করেছে। তাদের বক্তব্য, তারা হিজবুল্লাহ এবং গ্রিন উইদাউট বর্ডার্স নামে একটি সংগঠনের ঘাঁটিতে হামলা চালিয়েছে, যারা নাকি সাধারণ মানুষের বসতির আড়ালে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছিল। আপনাদের গ্রিন উইদাউট বর্ডার্স সংগঠনটির ব্যাপারে কিছু তথ্য দিই। আইডিএফ এর দাবি, একটি পাথর খাদান এবং সিমেন্ট কারখানার আড়ালে হিজবুল্লাহ তাদের সেই সব ঘাঁটি পুনর্নির্মাণ করছিল যেগুলো আগে আয়রন সোড এবং নর্দার্ন অ্যারোস নামক অপারেশনে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ইসরায়েলি সেনার আরও দাবি, গ্রিন উইদাউট বর্ডার্স আসলে এটি হিজবুল্লাহরই একটি সহযোগী সংগঠন যা সাধারণ মানুষের আড়ালে কাজ করে এবং 2018 সালে যাদের মুখোশ খুলে দেয়া হয়েছিল। আইডিএফ এর মতে এই সংগঠনটি লেবানন ইসরায়েল সীমান্তে পরিবেশ রক্ষার নামে নিজেদের আসল কার্যকলাপ লুকিয়ে রাখছিল। ইসরায়েলের অভিযোগ, এই নেটওয়ার্কের মাধ্যমেই হিজবুল্লাহ তাদের ধ্বংস হয়ে যাওয়া পরিকাঠামো পুনরায় তৈরি করার চেষ্টা করছিল। ইসরায়েল আরও বলেছে যে এই ধরনের নির্মাণ কাজ লেবানন ইসরায়েল চুক্তির সরাসরি লঙ্ঘন এবং তারা নিজেদের দেশের সুরক্ষার জন্য সব রকম পদক্ষেপ নিতে থাকবে। অর্থাৎ নাম গ্রিন উইদাউট বর্ডার্স হোক বা অন্য কিছু, যদি ইসরায়েলের মনে হয় যে এরা হিজবুল্লাহর সঙ্গে, তাহলে তারা যে কোনো জায়গায় হামলা করতে পারে। এখন প্রশ্ন হলো, দক্ষিণ লেবাননে এই হামলার পর কি লেবাননের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মুখের কুলুপ খুলবে? তারা কি কিছু করবেন, বলবেন? তাদের সেনাবাহিনী কি কোনো পদক্ষেপ নেবে? এরা কেমন দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, যারা নিজেদের দেশে হামলা হতে দেখছেন কিন্তু চুপ করে আছেন? কিভাবে এরা দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন? দর্শক, এবার আরেকটি বড় খবর। ভ্লাদিমির পুতিনের কাছে আয়াতুল্লাহ খামিনির একটি বিশেষ গোপন বার্তা পৌঁছেছে। ইরানের জাতীয় সুরক্ষা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি, যিনি আয়াতুল্লাহ খামিনির অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। এই সাক্ষাৎটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লারিজানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনির একটি ব্যক্তিগত এবং অত্যন্ত গোপন বার্তা পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে পুতিন জানিয়েছে যে ইসরায়েলি উত্তেজনা কমানোর পক্ষে, কিন্তু খামেনির পক্ষ থেকে পুতিনকে কি বার্তা পাঠানো হয়েছে সে বিষয়ে ইরানের কোনো মিডিয়া হাউস এখনো কিছু জানায়নি। খবর শুধু এটাই যে সর্বোচ্চ নেতার বার্তা পুতিনের কাছে পৌঁছেছে, কিন্তু কি সেই বার্তা তা কেউ জানে না। সুতরাং বোঝাই যাচ্ছে এটি একটি অত্যন্ত গোপনীয় বার্তা হবে, আর গোপনীয় বার্তা তো সময় এলেই প্রকাশ করা হয়। তো দর্শক, এই ছিল আপনাদের জন্য মধ্যপ্রাচ্যের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে তা